মুহূর্তে যে ছবি দেখাবো, দেশের অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে মার। এই দেখুন, দেখুন মার্ক করা আছে, আপনি নিউজে দেখুন, লাথি, একেবারে বুকের মধ্যে লাথি। নেপালের অর্থমন্ত্রী পালাচ্ছেন, দৌড়চ্ছেন রাজপথে, নেপালের রাজপথে, লাঠি, ঘুষি, কিল, চড়। নেপালের অর্থমন্ত্রী প্রাণ বাঁচাতে দৌড়। নেপালের অর্থমন্ত্রী দেখুন কিভাবে তাড়া করছে জনতা, আর তারপরে মার দেখুন, একেবারে বুকে লাথি, পড়ে গেলেন। নেপালের অর্থমন্ত্রীকে এইভাবেই মারধর করা হলো, একেবারে পালাচ্ছেন দৌড়ে প্রাণে বাঁচতে। জনরোষ, সেই জনরোষের হাত থেকে মেরে ফেলতে পারেন, প্রাণ বাঁচাতে দৌড়চ্ছেন নেপালের অর্থমন্ত্রী। আপনাদের দেখাচ্ছিলাম একদিকে আগুন, ভাঙচুর, বিভিন্ন মন্ত্রীর বাড়িতে। শুধু একদিনে সোশ্যাল মিডিয়া ব্যানের জন্য এই রকম উত্তেজনা, এই রকম রাগ, এই রকম ক্ষোভ, তা তো হতে পারে না। একটু অতনুর কাছে যাব। অতনু নিউজ রুমে রয়েছেন, আমার সহকর্মী। অতনু, বারবার গতকাল থেকে আমরা আলোচনা করে আসছিলাম, এই রাগ, এই ক্ষোভ, তোমার এই পেছনে যে স্ক্রিন দেখা যাচ্ছে, লাথি মারা হচ্ছে অর্থমন্ত্রীকে, তুমি দেখতে পাচ্ছ, ভাবতে পারছো? এই ছবির শুরুটা যদি গতকাল থেকে হয়, মানে এটা যদি আমরা ভেবে থাকি তাহলে খুব ভুল। ঠিক, কারণ এই জনরোষ তৈরি হচ্ছিল অনেক আগে থেকে। মার্চ থেকে প্রথম জনরোষের বিস্ফোরণ দেখা যায়, তখনও কারফিউ করতে হয়েছিল। জনরোষ কোথায় না, জনরোষের সবচেয়ে বড় কারণ যখন রাজতন্ত্র সরিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিউনিস্ট পার্টি এলো এবং ঠিক করা হলো যে এই দেশে এবার আর রাজা প্রজা কেউ থাকবে না, সবার সমান অধিকার থাকবে, সাম্যবাদ থাকবে। এরকম একটা পরিস্থিতিতে দেখা গেল কয়েক বছরের মধ্যেই যারা ক্ষমতায় রয়েছেন তাদের ছেলেমেয়েরা, তারা বিলাস ব্যসনের মধ্যে রয়েছেন, তাদের জন্য এবার নাম দেওয়া হলো। কি নাম দেওয়া হলো? নেপোটিজম মিলিয়ে নেপো বেব বা নেপো বেবি। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় এই নাম ছড়িয়ে পড়লো। আচ্ছা, আস্তে আস্তে জনরোষ বাড়তে থাকলো যে ওদের জন্য সবকিছু, বাকিদের কোনো রোজগার নেই, বাকিদের পড়াশোনার কোনো ব্যবস্থা নেই, শিক্ষা পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে, স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। আর এই সব কিছুর পিছনে লাগে টাকা। অর্থমন্ত্রী কি করছে? তার নিজের পরিবারের সবাই তো ভালো রয়েছে। এই যে রোষ এখন দেখা যাচ্ছে, অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে লাথি মারা হচ্ছে, এই রোষ মানুষের মধ্যে অনেক দিন ধরেই ছিল, যেটা ট্রিগার করে গিয়েছে গতকালের পর থেকে। যখন 19 জন মারা গিয়েছে, তাদের মধ্যে 12 বছরের এক তরুণ ছিল, তখন মানুষের মধ্যে ট্রিগার করে গেছে। এখন রাস্তায় যাকেই পাওয়া যাবে, তারা যদি সরকার, মানে এটাই সত্যি মৈনাক পুততুণ্ড কালকে যেটা বলছিলেন, যে রাজতন্ত্রের থেকেও এলাহি জীবনযাপন ছিল কেপি শর্মা ওলির মন্ত্রিসভার মন্ত্রীদের, আর আজকে তাদেরকে এইরকম ভাবে দৌড়ে পালাতে হচ্ছে। একবার ভেবে দেখুন যে যখন একটা সরকার কোনো সমস্যায় পড়ে, তখন তার মন্ত্রী গোষ্ঠীর, তার ক্যাবিনেটে যারা রয়েছে, তারা সবাই তাকে সাপোর্ট দেয় না, তাদের মতো করে ভাবনা চিন্তা করে বোঝায় প্রধানমন্ত্রীকে যে এই করা উচিত, এই করা উচিত। গতকাল মন্ত্রিসভার বৈঠক হলো, বৈঠকে সবাই এক বাক্যে বলে দিলেন আপনি রিজাইন করুন, আপনাকে দিয়ে হচ্ছে না। যখন প্রধানমন্ত্রী সেটা মানতে রাজি না, তখন একের পর এক মন্ত্রী, এখনো পর্যন্ত 5 জন মন্ত্রী রিজাইন করেছেন এবং বাকিরাও রিজাইন করতে চাইছেন। হেলিকপ্টার এসেছে, হেলিকপ্টার এসে মন্ত্রীদেরকে আর্মি ব্যারাকে নিয়ে যাওয়া হচ্ছে সেফ রাখার জন্য। উনি হেলিকপ্টার মিস করেছেন, রাস্তায় লাঠি খেয়েছেন। এইখান থেকে আসবো, যে তুমি বললে আর্মি ব্যারাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর্মি বারাকে নিয়ে যাওয়া হয়েছে তাদের নিরাপদে রাখার জন্য। সেনা শাসন কি সম্ভব নেপালে? এরকম তো নেপালে কোনোদিন শুনিনি আমরা, যে নেপালে সেনারা নিয়ে নিয়েছে শাসনের ক্ষমতা। সেই জোর, সেই শক্তি সেনার আছে? এইরকম পরিস্থিতি একবার হয়েছিল, কু হয়েছিল একবার, সেটা 1960 সালে, বহু বছর আগে। সেটাও রাজতন্ত্রের প্রতিবাদে হয়েছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন সেরকম কোনো পরিস্থিতি হবে না। খুব দ্রুত একটা ভোট করাতে হবে বা নির্বাচন করাতে হবে, ততদিন পর্যন্ত একটা অন্তর্বর্তী সরকার, সেটা হয়তো সপ্তাহখানেকের জন্য বা সপ্তাহ দুয়েকের জন্য থাকবে, এবং ততদিন পর্যন্ত সেনার অধীনে কোনোভাবেই যাবে না। কারণ আমরা জানি যে নেপালে পরিস্থিতি পাকিস্তানের মতো নয়, যে পাকিস্তান যেভাবে সেনা দিয়ে রুল করতে পারে পুরো প্রশাসনকে, সেরকমভাবে প্রশাসন রুল করার মতো কোনো ইতিহাস নেপালে নেই, এবং নেপালের সেনাও সেভাবে প্রস্তুত নয়। কিন্তু যে পরিস্থিতি, সেনা কন্ট্রোল করতে পারছিল না সেই পরিস্থিতি, সেই জন্য সেনা প্রধান জানিয়ে দেন যে আপনি বোধহয় পদত্যাগ করলেই ভালো হবে, এবং পরবর্তীকালে দেখা গেল ওলি পদত্যাগ করেছে। ওকে, আমি অতনু তোমার কাছে আবার আসবো। কারা এর পেছনে ছিল? কে এই এত বড় আন্দোলন বিক্ষোভের পেছনে ছিল? এক্সক্লুসিভলি আমরা আসবো অতনুর কাছে। তবে তার আগে মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, সেনা নির্দেশ এবং তারপরে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, এই যে এই রকম একটা মাৎসন্যায় ভয়ঙ্কর অবস্থা, ভারত সরকার বা দিল্লি কিভাবে নজর রাখছে?
দেখো, দিল্লির জন্য এটা অত্যন্ত ক্রুশিয়াল একটি সময় এবং দিল্লি কিন্তু গোটা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি অবজার্ভ করছে। একদিকে যখন ভারত এবং নেপাল সীমান্ত যদি দেখা যায় 1750 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত, সেই সীমান্তের সিকিউরিটি হাইটেন করা হয়েছে এবং দু দেশের মধ্যে যে ট্রেড ছিল অর্থাৎ স্থলপথে যে বাণিজ্য, একাধিক ট্রাক সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় যারা নাগরিকরা রয়েছেন নেপালে তাদেরকে সুরক্ষিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে সেখানকার এমবাসি বিভিন্ন সময় তাদেরকে যে নির্দেশ দেবে সেটা মেনে চলার জন্য। তবে সার্বিকভাবে নেপালের যে পরিস্থিতি তার একটা বড়সড় আঁচ যে ভারতের ওপর আসতে পারে, তার কারণ প্রতিবেশী রাষ্ট্র সেখানে যদি অশান্ত হয়ে ওঠে সেটার বড় প্রভাব আসতে পারে এবং যখন এরকমভাবে লাগোয়া দেশ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অবস্থান কিন্তু এখনো পর্যন্ত নিউট্রাল। তারা কিন্তু সকালেও কিন্তু তারা বারবার করে বলেছেন যে তারা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক সেটাই চাইছেন। তবে আমরা যেটা জানতে পারছি যে এই নতুন সরকার গঠন যে হচ্ছে সেই দিকেও কিন্তু ভারতের নজর থাকবে, তার কারণ প্রধানমন্ত্রী ওলির রেজিগনেশন দেওয়া এবং তারপরে পরবর্তী পদক্ষেপ কোন দিকে যায় সেই গোটা বিষয়টাও কিন্তু ভারত সরকার খতিয়ে দেখার চেষ্টা করছে। ফলে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করে রেখে নেপালের যে পরিস্থিতি রয়েছে তার উপরে এই মুহূর্তে ক্লোজ ওয়াচ রাখছে ভারত এবং তারা এটাও অ্যাসেস করার চেষ্টা করছেন যে ভারতীয় যে সমস্ত নাগরিকরা সেখানে রয়েছেন তাদের এভাকুয়েশনের প্রয়োজন রয়েছে কিনা এই মুহূর্তে। কারণ ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা জানি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে এবং সেখানে প্রোটেস্টার্সরা একাধিক তারা আর্জ করছেন যাতে বিমান ওঠানামা বন্ধ করা যায়, তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়ার জন্য অন্যান্য যারা বিক্ষোভকারীরা রয়েছেন তাদেরকে। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে এভাকুয়েশন করা যাবে বা আদৌ করার এই মুহূর্তে প্রয়োজন রয়েছে কিনা। এখন তো বন্ধই হয়ে গেছে কাঠমান্ডু বিমানবন্দর, সেই দিক থেকে সড়ক পথে কি করা যায় সেটা নিশ্চয়ই ভারত সরকার বিবেচনা করছে। আরও একবার আপনাদের বিভিন্ন ছবিগুলো দেখাবো, যেমন অর্থমন্ত্রীকে ফেলে পেটাচ্ছেন সাধারণ মানুষ, বিক্ষোভকারীরা সেই ছবি দেখছেন। একটা দেশের অর্থমন্ত্রী কি অবস্থা হলে পরে, কতটা ক্ষোভ থাকলে পরে একটা দেশের অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে লাথি, ঘুষি, কিল, চড় কি বাদ, কোনো কিছু বাদ যাচ্ছে না। আর প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, কেপি শর্মা ওলি তার বাড়িতে আগুন, দাউ দাউ করে আগুন জ্বলছে, বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দিলেন। রাষ্ট্রপতির বাড়িতে ভাঙচুর, আগুন। এছাড়াও আরো বিভিন্ন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ডার বাড়িতে আগুন, বিদেশমন্ত্রী আরজু রানা দেউবার বাড়িতে আগুন, ইউএমএল লিডার মহেশ বাসনেট তার বাড়িতে ভাঙচুর, হামলা। গগন থাপা নেপালি কংগ্রেসের নেতা তার বাড়িতে আগুন, ভাঙচুর। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাক তার বাড়িতে ভাঙচুর, আগুন। শের বাহাদুর দেউবা নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট তার বাড়িতে হামলা, ভাঙচুর। এবং রামচন্দ্র পটেল প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি তার বাড়িতেও আগুন জ্বলছে নেপাল। আর এই অবস্থায় কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন।